নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। আজকে আমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাসের টপিক কি, চলো দেখে নিই। দেখো, বোর্ডে লেখা আছে ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স। কি? আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হলো ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স। তো ক্লাস শুরু করার আগে তোমাদের বলি, যদি ক্লাস চলাকালীন তোমাদের মনে কোনো প্রশ্ন আসে, কোনো যদি অথবা কোনো রকম সমস্যা হয়, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে চ্যাট বক্সের মাধ্যমে কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে আমি সেই সমস্যার সমাধান বা করতে পারবো। ঠিক আছে, বা প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু দিতে পারবো তোমাদেরকে। তো ক্লাস শুরু করার আগে আমরা প্রত্যেক দিন একজন মহান ব্যক্তির ব্যাপারে জানি, আজকেও জানবো। চলো দেখে নি সেই মহান ব্যক্তিকে। এই যে, তোমরা আশা করছি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। বলো তো, ইনি কে? ইনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ইনি একজন ভারতীয় বিজ্ঞানী, ইন্ডিয়ান সায়েন্টিস্ট। ওকে, দেখো তিনি কি বলেছেন। বলেছেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। A dream is not what people see while sleeping. A dream is what keeps people awake with the hope of fulfilling it. তাই তো? অর্থাৎ এর অর্থ হলো যে তিনি বলছেন যে আমাদের প্রত্যেকজনার বিভিন্ন রকম ইচ্ছা থাকে, বিভিন্ন রকম স্বপ্ন থাকে, যে বড় হয়ে আমি এটা হব। কেউ ভাবে আমি ডাক্তার হব, কেউ ভাবে আমি শিক্ষক হব, কেউ ভাবে আমি ইঞ্জিনিয়ার হব, বিভিন্ন রকম সবাই। কেউ ভাবে আমি সায়েন্টিস্ট হব। বিভিন্ন রকম স্বপ্ন কিন্তু আমাদের থাকে। তো তিনি বলছেন, যদি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেলাম যে আমি শিক্ষক হয়ে গেছি, আমি টিচার হয়ে গেছি, সেটা কিন্তু স্বপ্ন নয়। স্বপ্ন কোনটা? স্বপ্ন হচ্ছে এই যে আমি ভেবেছি আমি টিচার হব, আমি শিক্ষক হব, আমি সায়েন্টিস্ট হব, এই যে এটা আমরা ভেবেছি, ঠিক আছে, এটা এই ভাবনাটা আমাদের মনকে এতটাই বিচলিত করবে, ঠিক আছে, যার জন্য কিন্তু আমরা ঘুমাতে পারবো না। তাই তিনি বলছেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। A dream is not what people see while sleeping. A dream is what keeps people awake with the hope of fulfilling it. তাহলে বুঝতে পারলাম এই এই উক্তিটির অর্থ। একদমই তাই। এরপর আমরা কি দেখব, যে ঘর্ষণ বল, তাই তো, ফ্রিকশন ফোর্স। তাহলে প্রথমে আমরা জানবো যে ঘর্ষণ বল কাকে বলে। হোয়াট ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন ফোর্স, এটা আমরা জানবো, তাই তো। তো বলছে যে ঘর্ষণ বল হচ্ছে এমন একটি বল যা কোনো বস্তুকে অন্য বস্তুর উপর দিয়ে সরাতে গেলে তার গতির বিরোধিতা করে এবং তাকে থামাতে বা ধীর করতে চায়, অর্থাৎ তাকে আটকাতে চায়। ধরো কোনো একটা টেবিলের উপর আমি বই রেখেছি, সেই বইটাকে আমি একটু সরানোর চেষ্টা করছি। টেবিলটা কি করবে, সেই বইটাকে কিন্তু এক জায়গায় স্থির রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তাই এটাই হচ্ছে ঘর্ষণ বল। বলছে ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন ফোর্স is the force that opposes the motion of an object when it is moved toward another surface. It tries to slow down or stop the moving object. অর্থাৎ গতিশীল যে বস্তু তাকে থামানোর চেষ্টা করবে, ঠিক আছে। এরপর আমরা একটা উদাহরণ দেখব, এক্সাম্পল অফ ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশন ফোর্স। ওকে,
ওদের টেবিলের উপর রাখা বই টেনে নিয়ে গেলে বইয়ের নিচে এবং টেবিলের উপর ঘর্ষণ বল কাজ করে। এই যে উদাহরণটা তোমাদের বললাম, যে একটা টেবিলের উপর যদি বই রাখি, সেই বইটাকে যদি টানি বা সরাই, তাহলে যে বল এই টেবিলের উপরের তলটা এবং বইয়ের নিচের তলটার মধ্যে ঘর্ষণ হয়, তাই তো? এইটাকে বলছে ঘর্ষণ বল। when you try to slide a book across a table, frictional force acts between the book and the table. এটা হচ্ছে এক্সাম্পল অফ ফ্রিকশনাল ফোর্স। তাহলে কিছুটা হলো বুঝতে পারলাম। এবার দেখো, ঘর্ষণ বল কিন্তু দুই ধরনের হয়। ঘর্ষণ বল কয় ধরনের হয়? ঘর্ষণ বল হয় দুই ধরনের। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে যে স্থির অবস্থার ঘর্ষণ, অর্থাৎ স্থির ঘর্ষণ বল। ফ্রিকশনাল ফোর্স ইজ অফ টু টাইপস। ওকে, তো স্থির অবস্থা, ফার্স্ট ওয়ান ইজ স্থির অবস্থার ঘর্ষণ, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন। প্রথম কি? প্রথমটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, স্থির ঘর্ষণ বল যেটাকে বলতে পারি। কাকে বলে শুনিয়ে স্থির ঘর্ষণ? সরি, বলছে বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির হয়ে থাকে, তখন সে ঘর্ষণ বল ক্রিয়া করে, যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ। অর্থাৎ ওই বইটাকে যদি টানার পরও হালকা করে টানলাম, বেশি জোরে টানি, যদি বইটা তার টানার পরও যদি স্থির থাকে, তাহলে যে বল, যে ঘর্ষণ বল কাজ করছে সেটাকে বলছে স্থির ঘর্ষণ বল। When an object remains stationary on a surface despite the application of force to pull it, the frictional force acting on it is called static friction. ওকে, এটা প্রথমটা ছিল। সেকেন্ড ওয়ান, দ্বিতীয়টা হচ্ছে গতিশীল অবস্থার ঘর্ষণ, অর্থাৎ গতিশীল ঘর্ষণ বল বা কিনেটিক ফ্রিকশন। দু নম্বর কি? দু নম্বর হচ্ছে, এক নম্বর বুঝতে পারলাম, দু নম্বর হচ্ছে যে কিনেটিক ফ্রিকশন বা গতিশীল ঘর্ষণ বল। যখন টানার কারণে, এই যে বইটাকে টানলাম, বস্তুটি চলতে থাকে, তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম গতিশীল অবস্থার ঘর্ষণ বল বা কিনেটিক ফ্রিকশন। When an object starts moving due to pulling, the frictional force acting on it is called kinetic friction. ঠিক আছে? যখন বইটা টানলাম তার ফলে কি হলো, বইটা এগিয়ে এলো বা সরে গেল, তাই তো? এটাই হচ্ছে কি গতিশীল ঘর্ষণ বলের উদাহরণ। তাহলে আমরা জানতে পারলাম যে দু ধরনের হয়। তাহলে আপাতত আমরা কি কি জানতে পারলাম বলো দেখি। আপাতত আমরা জানতে পারলাম ঘর্ষণ বল কাকে বলে, হোয়াট ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স, একটা উদাহরণ জানতে পারলাম, এক্সাম্পল। তারপর কি জানলাম, ঘর্ষণ বল কয় প্রকারের, ঠিক আছে, টাইপ গুলো দুই প্রকারের হয়। ফ্রিকশনাল ফোর্স ইজ টু টাইপস। কি কি? একটা হচ্ছে স্থির ঘর্ষণ বল, হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা হচ্ছে গতিশীল ঘর্ষণ, এটা হচ্ছে কিনেটিক ফ্রিকশন। এতটা অব্দি আমরা এটা কিন্তু জানতে পারলাম। এরপর আমরা একটা সিমুলেশনের সাহায্যে দেখবো যে কিভাবে ঘর্ষণ বল কাজ করে। দেখো, আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা দেখো। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? বলো দেখি, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে তোমরা প্রথমে একটা স্পিড মাপার, গতিবেগ মাপার একটা যন্ত্র দেখতে পাচ্ছ উপরে, তাই তো? এই যে এটা। তারপর কি দেখতে পাচ্ছ? একটা মানুষকে দেখতে পাচ্ছ এবং বিভিন্ন ওজনের বিভিন্ন রকম বস্তু দেখতে পাচ্ছ, যেমন 50 কেজি ওজনের একটা এখানে বাক্স, বক্স যেটা বলি সেটা আছে। এখানে একটা 200 কেজি ওজনের একটা ফ্রিজ আছে। এখানে 40 কেজি ওজন এই মেয়েটির, সে আছে। একটা মানুষের ওজন 80 কেজি, সে আছে।
একটা ডাস্টবিন আছে 100 কেজি ওজনের, আর এই যে গিফটের বক্সটা আছে এটা কোনো ওজন নেই। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, এরপর আমরা, অর্থাৎ এই মানুষটা এই বক্সটার উপরে বল প্রয়োগ করবে। কি করবে? বল প্রয়োগ করবে। চলো তাহলে বল প্রয়োগ করি। তাহলে আমরা একদিন জেনেছিলাম না যে বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, এন। দেখো কত বল প্রয়োগ করেছে এই মানুষটা এই বক্সের উপর? 50 নিউটন বল প্রয়োগ করেছে। কত বল প্রয়োগ করেছে? 50 নিউটন, অ্যাপ্লাই ফোর্স 50 নিউটন। ওকে, কিন্তু দেখো 50 নিউটন বল প্রয়োগ করার পরেও কিন্তু এই বাক্সটা কিন্তু সরেনি, অর্থাৎ নড়ছে না, মুভ করছে না, তাই তো? আর একটা কথা মনে রাখবে যে এই বাক্সটা এইটা কিসের উপর আছে বলো তো? এটা হচ্ছে একটা মাটির উপরে, একটা ভূমি বা একটা একটা মাটির উপরে কিন্তু এই বাক্সটা নামানো আছে। ঠিক আছে, এবার দেখো, তাহলে 50 কেজি ওজনের বাক্সটাকে সরানোর জন্য 50 নিউটন বল প্রয়োগ করলে এই মানুষটা কিন্তু সরলো না। ঠিক আছে, এরপর 100 নিউটন বল প্রয়োগ করে দেখি। দেখো 100 নিউটন বল প্রয়োগ করছে এরপর, তাও কিন্তু এই মানুষটা এই বাক্সটা কিন্তু সরাতে পারছে না, তাই তো? তাহলে এরপর কি করতে হবে? এরপর আরো বল প্রয়োগ বেশি করতে হবে। দেখো বল প্রয়োগ বেশি আমি বাড়াচ্ছি। দেখো 124 নিউটন বল প্রয়োগ করেছি। এই মানুষটা এই বাক্সটার উপর 124 নিউটন বল প্রয়োগ করেছে। আমি একটু স্টপ করলাম বোঝানোর জন্য। তো এই মানুষটা এই বক্সটার উপরে 24 বলছি 124 নিউটন, 124 নিউটন বল প্রয়োগ করেছে। ঠিক আছে, বল প্রয়োগ করার পরে কিন্তু এই বাক্সটাকে ছিলতে পেরেছে, অত ছড়াতে পড়েছে। এবার বলো তো যে আগে প্রথমে 50 নিউটন, তারপরে 100 নিউটন, ঠিক আছে, এই যে বলগুলো প্রয়োগ করলো তখন কেন সরলো না? কারণ হচ্ছে দেখো এখানে লেখা আছে এই যে বাক্সটার সাথে এই মাটিটার ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 92 নিউটন। ফ্রিকশন ফোর্স কত লেখা আছে? 92 নিউটন। অর্থাৎ এই বাক্সটাকে, এর মানেই হলো এই বাক্সটাকে সরাতে গেলে এই মানুষটাকে 92 নিউটনের বেশি বল প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু সরাতে পারবে। 92 নিউটনের কম যদি বল প্রয়োগ করে তাহলে কিন্তু সরাতে পারবে না। তাই দেখো এখানে আমি কত বল প্রয়োগ করেছি? 124 নিউটন, 92 থেকে বেশি। তো দেখো এগিয়ে যাচ্ছে। আর এখানে তোমরা দেখতে পারো এখানে স্পিড ব্যাপারে স্পিডটা কিন্তু বাড়ছে যত যাচ্ছে তত, তাই তো? ঠিক একইভাবে আমরা একটা ফ্রিজ নেব, 200 কেজি ওজনের একটা ফ্রিজ। ওকে, এই 200 কেজি ওজনের ফ্রিজটাকে, দেখো 50 কেজি ওজনের একটা বক্সকে ঠেলতে কতটা আম, বল প্রয়োগ করতে হলো? 124 নিউটন, 124 নিউটন বল প্রয়োগ করতে হলো। তাহলে এটা তার 4 গুণ বেশি করতে হবে, তাই তো? কারণ এটা 50 কেজি ছিল, এটা 200 কেজি, 4 গুণ বেশি। দেখি এ কতটা করতে, এ কতটা বল প্রয়োগ করার পরে এই ফ্রিজটাকে সরাতে পারছে। প্রথমে দেখো 50 নিউটন বল আমি অ্যাপ্লাই করলাম, সরাতে পারছে? পারছে না। তারপরে দেখলাম 100 নিউটন, না, 100 নিউটনও কিন্তু সরাতে পারছে না। তারপরে দেখো 150 150 নিউটন অ্যাপ্লাই ফোর্স, পারছে? পারছে না। 200, 200তেও পারছে না। তারপরে দেখো 250, 250 অর্থাৎ 250 নিউটন অ্যাপ্লাই ফোর্স, পারছে? পারছে না। 300 নিউটন, পারছে না। 350, পারছে না। 400, পারছে না। 450, পারছে না। দেখো 500 নিউটন, অর্থাৎ 500 নিউটন অ্যাপ্লাই ফোর্স, অর্থাৎ যে এই ব্যক্তিটা এই ফ্রিজটাকে সরানোর জন্য 500 নিউটন বল প্রয়োগ করছে। ঠিক আছে, আর এখানে তোমরা দেখতে পাবে যে 368 নিউটন, 368 নিউটন হচ্ছে এর ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স। এই ফ্রিকশন ফোর্স হচ্ছে এই ফ্রিজটার সাথে এই মাটির সাথে যে লেগে আছে, অর্থাৎ এই ঘর্ষণ বল ফ্রিকশন ফোর্স হচ্ছে 368 নিউটন। অর্থাৎ এটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে এই মানুষটাকে এই ফ্রিজটা সরাতে গেলে কিন্তু 368 নিউটনের বেশি বল প্রয়োগ করতে হবে। এবার দেখো তোমরা দেখতে হবে এ কিন্তু এইভাবে কি হচ্ছে, স্পিডও বাড়ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু চলতেই থাকবে যতক্ষণ
না ও ঠিলতে থাকবে। ঠিক আছে, এবার এবার ছেড়ে দিলে তখন বন্ধ হয়ে যাবে। এইভাবে আমরা ফ্রিজেরটা বুঝতে পারলাম। এরপর দেখো 40 কেজি ওজন, এই মেয়েটা কত ওজন? 40 কেজি ওজন। তাহলে 50 কেজি ওজনের যখন বক্সটাকে ছিল তখন কিন্তু ওকে বল প্রয়োগ করতে হয়েছিল 124 নিউটন। এখন দেখি এ তো আরো কম ওজনের, একে দেখি কতটা বল প্রয়োগ করতে হচ্ছে। দেখো 50 নিউটন বল প্রয়োগ করেছে। 50 নিউটন অ্যাপ্লাই ফোর্স, এ কি ঠেলতে পারছে? মানে সরছে? সরছে না। দেখি 100 তো দেখি। এই দেখো 100 নিউটন বল প্রয়োগ যখনই করলাম তখনই কিন্তু মেয়েটিকে, এই মানুষটা কিন্তু সরাতে পারছে, মুভ করছে, তাই তো? এবার দেখো এখানে ফ্রিকশন ফোর্স, অর্থাৎ এই 40 কেজি ওজনের এই মেয়েটার এর ফ্রিকশন ফ্রিকশন ফোর্স কত? 74 নিউটন। 74 কেজি অর্থাৎ, সরি 74 নিউটন। ওকে, তো এই 74 নিউটন কিন্তু এর ঘর্ষণ বল, অর্থাৎ 74 নিউটন এই মানুষটাকে কিন্তু বেশি, 74 নিউটনের বেশি বল প্রয়োগ করলে তবে কিন্তু সরাতে পারবে। এতক্ষণ কেন পারছিল না কিন্তু? কারণ হচ্ছে 74 নিউটনে কম বল প্রয়োগ করছিল তাই। দেখো এখন আমি 100 নিউটন বল প্রয়োগ করেছে, এই মানুষটা এই কারণে সরাতে পারছে। এইভাবে এইভাবে স্পিডটাও বাড়বে, যত যাবে তত স্পিড বাড়বে এবং চলতেই থাকবে। এইভাবে এই 80 কেজি মানুষটাকে দেখি, এর ওজন ছিল 40 কেজি, মেয়েটা এর 80 কেজি, ডবল। তাহলে একে বল প্রয়োগ করতে হলো কত? 100 নিউটন। তাহলে এর নিশ্চয়ই 200 নিউটন বল করতে হবে, তার ডবল। তাই তো, দেখি ডাবল তার। 50 নিউটন হচ্ছে না, 100 নিউটন হবে না, 150 নিউটন হচ্ছে না, দেখো 200 নিউটন। 200 নিউটন যখন আমি এই মানুষটাকে দিয়ে বল প্রয়োগ করালাম, 200 নিউটন, তখন কিন্তু মুভ করছে, অর্থাৎ সরাতে পারছে, ঠিলে সরাতে পারছে। এবার দেখো এখানে ফ্রিকশন ফোর্স কত? 147 নিউটন, 147 নিউটন। অর্থাৎ এই মানুষটার সাথে এই মাটির ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স কত? 147 নিউটন। ঠিক আছে, তাই 147 নিউটনের বেশি কিন্তু অ্যাপ্লাই ফোর্স করতে হবে, তবে কিন্তু, অর্থাৎ দেখো আমি করেছি 200, তার জন্য কিন্তু এই মানুষটাই কিন্তু এই ব্যক্তিটা সরাতে পারছে, তাই তো? এবার এই ডাস্টবিনটা দেখি, ডাস্টবিনটাতে এর কত? 100 কেজি ওজন। 100 কেজি ওজনের এই ডাস্টবিনটাকে সরাতে কতটা অ্যাপ্লাই ফোর্স, অর্থাৎ ফোর্স কতটা অ্যাপ্লাই করতে হচ্ছে দেখি। 50 নিউটন হবে না, 100 নিউটন হবে না, 150 হচ্ছে না, 200 হচ্ছে না, 250, 250 নিউটন যখন বল প্রয়োগ করবে এই মানুষটা ডাস্টবিনটার উপরে, তখনই কিন্তু সরাতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাবে যে ফ্রিকশন ফোর্স কত এই ডাস্টবিনটার সাথে এই মাটির, সেটা হচ্ছে 184 নিউটন, 184 নিউটন, তাই তো? আর যত যাবে তত দেখতে হবে স্পিডটা কিন্তু বাড়বে, ঠিক আছে, গতি বাড়বে। তাই এই ডাস্টবিনটাকে সরানোর জন্য এই মানুষটাই কিন্তু 184 নিউটনের বেশি বল প্রয়োগ করতে হবে। এবার এই গিফটটা দেখি, এই গিফটের বক্সটাতে কিন্তু কোনো কত কেজি লেখা নেই, কিন্তু আমরা সেটা কিন্তু বের করতে পারবো কি করে বলো তো? এইগুলো কত করে হয়েছে সেটা দেখে, চলো দেখে নি। দেখো গিফটটাকে প্রথমে 50 নিউটন বল প্রয়োগ করলো মানুষটা, সরলো কি? সরলো না। দেখো 100 নিউটন, 100 নিউটনে হলো না, তাই তো? তারপরে দেখো 150, 150 নিউটন বল যখন প্রয়োগ করে দিয়েছে এই মানুষটা, তখনই কিন্তু কি হয়েছে? তখনই কিন্তু এই গিফটের বক্সটা সরতে শুরু করেছে, তাই তো? এইভাবে সরতে শুরু করেছে। আর এর ফ্রিকশন ফোর্স কত? 92 নিউটন। এবার বলো তো এখানে যে বস্তুগুলো আমরা দেখলাম, ফ্রিজ, বক্স, এই মেয়েটি, এই মানুষটি, ডাস্টবিন, এদের মধ্যে কার 92 ফ্রিকশন ফোর্স ছিল, ঘর্ষণ বল কার 92? 92 ছিল। ভালো করে মনে করলে তোমরা বুঝতে পারবে, দেখলে যে এই 50 কেজি বাক্সটার ফ্রিকশন ফোর্স ছিল 92, অর্থাৎ 92 নিউটন। তাহলে এটা আমরা কিন্তু একটা আন্দাজ করে বলতে পারি যে এই গিফটের বক্সটার ওজন প্রায় 50 কেজির মতো হবে, তাই তো? এভাবে আমরা বুঝতে পারলাম। এবার দেখো একটা জিনিস, যে এই যে বক্সটাকে আমি আর একটু স্পিড বাড়িয়ে দিয়ে কি করব? অ্যাপ্লাই ফোর্সটাকে জিরো করে দেবো।
দেখো জিরো করে দিলাম। কি হলো, মানুষটা ছেড়ে দিল, কিন্তু বক্সটা কিন্তু এগিয়েই যাচ্ছে এগিয়েই যাচ্ছে। তাই তো, এখন এগিয়ে যাচ্ছে, দেখো কিছুক্ষণ স্পিডটা কমছে, কিছুক্ষণ বাদ কিন্তু একেবারেই দাঁড়িয়ে যাবে। দেখো, এই যে দাঁড়িয়ে গেল, তাই তো, স্থির হয়ে গেল। এবার বলো তো এই স্থিরটা কেন হলো? কেউ তো উল্টো দিক থেকে এসে ধাক্কা দিয়ে থামায়নি, তাই তো, বা মানুষটাও টেনে ওই দিক থেকে ধরেছিল না, মানুষটা তো ছেড়ে দিয়েছে। তাহলে কেন, কেন দাঁড়িয়ে গেল? কারণটাই হচ্ছে ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স। দেখো, এই মাটিটা যখনই এই মানুষটা ধাক্কা দেওয়া ছেড়ে দিল, যখনই ওর বল প্রয়োগ করা ছেড়ে দিল, তখন আস্তে আস্তে বল এই গিফটের উপর কমতে লাগলো। ঠিক আছে, কমার জন্য এই যে মাটিটার যে ঘর্ষণ বল, ঠিক আছে, এই মাটিটার কি কাজ বলেছিলাম? মাটির কাজ হচ্ছে যে বস্তুটাকে আটকানো, তাই তো, বস্তুটাকে স্থির করা। তাই এই মাটির যে ঘর্ষণ বল, ঘর্ষণ বলের প্রভাবে এই বস্তুটাকে কিন্তু বা গিফটটাকে, প্যাকেটটাকে সে আটকানোর চেষ্টা করছে। এই কারণেই কিন্তু বক্সটা কিছু তো এগিয়ে থেমে গেল। কার কারণে? সেটা হচ্ছে ফ্রিকশন বল বা ফ্রিকশন ফোর্স, বা যেটা তোমরা ঘর্ষণ বল বলছি আমরা, তার কারণে কিন্তু এগিয়ে যেত। আর যদি ফ্রিকশন ফোর্স না থাকতো তাহলে কি হতো? গিফটটা এগিয়ে যেত এগিয়ে যেত, কোনোদিন থামতো না যতক্ষণ অব্দি কেউ ঠিলে দাঁড় করাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম যে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল কিভাবে কাজ করে। দেখো, আর একটা সিমুলেশনের সাহায্যে তোমাদের এবার দেখায় যে কিভাবে ফ্রিকশন ফোর্সের প্রভাবে কি হয়, অর্থাৎ যে এই যে ঘর্ষণ বল, ঘর্ষণ বলের প্রভাবে কি উৎপন্ন হয়। আচ্ছা দেখো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো বই রাখা আছে, তাই না? একটা ব্লু কালারের কেমিস্ট্রি বুক, আর একটা গ্রিন কালারের, সেটা হচ্ছে ফিজিক্স, তাই তো। এখানে একটু বড় করে দেখানো হয়েছে, জুম করে দেখো। এই ওপরের যেটা রয়েছে বলগুলো ব্লু কালারের, সেটা হচ্ছে কেমিস্ট্রি বুকের বল। আর এটা যেটা রয়েছে এই গ্রিন কালারের, সেটা হচ্ছে যে ফিজিক্স বইটা, তার বল। আর এখানে কি আছে? এখানে একটা থার্মোমিটার তোমরা দেখতে পাচ্ছ, তাই তো। এই থার্মোমিটার যেটা রয়েছে, এই থার্মোমিটারটা কি করে? তাপমাত্রা মাপে, তাই তো, কত টেম্পারেচার হলো সেটা মাপে। এবার আমি এই বই দুটোকে একে অপরের সাথে ঘষবো, ঘর্ষণ করব, ঠিক আছে, দেখা যায় তাহলে কি হয়। দেখো, ঘর্ষণ করছি, দেখো ঘর্ষণ করলে কি হচ্ছে দেখো, থার্মোমিটারটাতে লক্ষ্য করলে দেখতে পাবে তাপমাত্রা বাড়ছে। অর্থাৎ কি, ঘর্ষণ করার ফলে কিন্তু তাপমাত্রা বাড়ে, ঠিক আছে, তাপ সৃষ্টি হয়। আবার দেখো ছেড়ে দিলাম, আস্তে আস্তে দেখো তাপমাত্রা কমছে। বুঝতে পারছো তো? এটাই কিন্তু হচ্ছে তাপ, সরি, ঘর্ষণ বলের প্রভাবে কিন্তু তাপমাত্রা সৃষ্টি বা তাপের সৃষ্টি হয়। এবার দেখো, আমি অতিরিক্ত পরিমাণে যদি ঘষি, ঘর্ষণ যদি অনেক পরিমাণে করি, তাহলে কি হবে দেখো। দেখো বলগুলো কিন্তু, কেমিস্ট্রি বইয়ের বলগুলো সেগুলো কিন্তু বেরিয়ে এইভাবে চলে যাচ্ছে। আবার ছেড়ে দিলাম, আবার দেখো তাপমাত্রা কমে যাচ্ছে। তাহলে কি, এটাতে কি বুঝতে পারলাম? বেশি ঘষলে কিন্তু বইটা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যেতে পারে। এটাই কিন্তু বলগুলো, এটাই কিন্তু দেখালো, তাই তো। আর কি সৃষ্টি হলো? মেন যেটা বিষয়টা দেখানো সেটা হচ্ছে তাপ সৃষ্টি হলো, টেম্পারেচার, এখানে গরম, গরম হয়ে উঠেছে, এটা তাপ সৃষ্টি হয়েছে বেশি ঘর্ষণের ফলে। এটা বুঝতে পারলাম, ঠিক আছে। এরপর আমি তোমাদের এই যে এত কিছু দেখালাম, সেগুলো তোমরা কতটা বুঝতে পারলে, ঠিক আছে, সেটা নিয়ে তোমাদেরকে একটা ছোট একটা ওয়ার্ড ওয়ালের সাহায্যে দেখে নি তোমরা কেমন পারছো। হ্যাঁ। দেখো কি লেখা আছে উপরে। উপরে লেখা আছে ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স। চলো স্টার্ট করি। দেখো আজকে কটা বক্স আছে? আজকে আছে টোটাল 8, 8টা বক্স আছে। দেখি, তাহলে প্রথম বক্সটা ওপেন করি, কি প্রশ্ন আসছে দেখি। বলছে বেশি ঘর্ষণ কোথায় হয়? ফায়ার ইজ দ্য মোস্ট ফ্রিকশন, অর্থাৎ বেশি ঘর্ষণ কোথায় হয়? বলছে রুক্ষ সড়কের উপর, রাফ রোড, নাকি তেলে ভেজানো ধাতব পৃষ্ঠে।
অন এ মেটাল সারফেস সোকড ইন ওয়েল। কোনটা বলো তো? বেশি ঘর্ষণ কোথায় হবে? যেটা এবড়ো খেবড়ো সেখানেই না হবে, বাট অনেক রাফ রোড, রুক্ষ সড়কের ওপর। তারপর দেখো কি দিচ্ছে 2 নম্বরে। বলছে ঘর্ষণ বল কি? হোয়াট ইজ ফ্রিকশন ফোর্স? বলছে বস্তুকে সরাতে সাহায্য করে, হেল্পস মুভ অবজেক্টস, নাকি বস্তুর গতিকে বাধা দেয়, অবস্ট্রাক্টস দ্য মোশন অফ অবজেক্ট। কোনটা বলো তো? যখন ঘর্ষণ বল হচ্ছিল দেখলাম বাক্সগুলো কি করছিল, বক্সগুলোকে, বস্তুগুলোকে কি বাধা দিচ্ছিল, যেতে বাধা দিচ্ছিল, সরতে বাধা দিচ্ছিল। তাই 2 নম্বরটা বস্তুর গতিকে বাধা দেয়, অবস্ট্রাক্টস দ্য মোশন অফ অবজেক্ট। 3 নম্বর দেখি কি প্রশ্ন দিয়েছে আমাদের। 3 নম্বর প্রশ্ন দিয়েছে সাইকেলের ব্রেক কাজ করে কিভাবে? হাউ ডু বাইসাইকেল ব্রেকস ওয়ার্ক? গতি বাড়িয়ে দেয়, অর্থাৎ যদি সাইকেলের ব্রেক আমরা চাপ দিই, অর্থাৎ ব্রেক লাগাই, তাহলে কি হবে? গতি বেড়ে যাবে না ঘর্ষণ সৃষ্টি করে? স্পিড আপ না ক্রিয়েটস ফ্রিকশন? বলো তো? সেটা হচ্ছে ঘর্ষণ সৃষ্টি করে। 2 নম্বর ক্রিয়েটস ফ্রিকশন। তবেই কিন্তু ব্রেক লাগে। আর ঘর্ষণ না থাকলে কিন্তু, বল না থাকলে কিন্তু আমরা কি করতে পারতাম না, হাঁটতে পারতাম না, সাইকেলে ব্রেক লাগাতে পারতাম না। কোনটি ঘর্ষণ কমাতে সাহায্য করে? হুইচ হেল্পস রিডিউস ফ্রিকশন? দেখো ঘর্ষণ কমাতে সাহায্য করে, ভালো করে বুঝতে পারবে, মানে বুঝবে। রুক্ষ পৃষ্ঠ অর্থাৎ এবড়ো খেবড়ো কোনো তল, মানে রাফ সারফেস, নাকি তেল বা তৈল, অয়েল না অর গ্রিজ, কোনটা? সেটা হচ্ছে তেল। তেল পড়ে থাকলে কি হয়? স্লিপ হয়ে যায়, তাই না? তাই তো। তাই এটা হচ্ছে 2 নম্বরটা, তেল। তারপরে 5 নম্বর। 5 নম্বর দিয়েছে ঘর্ষণ বল সাধারণত কি উৎপন্ন করে? হোয়াট ডাজ ফ্রিকশন ফোর্স ইউজুয়ালি প্রডিউস? দেখো এখনই আমরা দেখলাম শেষের সিমুলেশনটা, 2 নম্বর সিমুলেশনটা, তাপ, হিট নাকি আলো, লাইট? আলো উৎপন্ন করছিল না তাপ উৎপন্ন করছিল? তাপ, তাই না? একদমই তাই, ঠিক, হিট। 6 নম্বর দেখি ঘর্ষণ বল কোন দিক থেকে কাজ করে? অর্থাৎ যেদিকে বস্তু এগিয়ে যাচ্ছে সেই দিকে, না বস্তুর বিপরীত দিকে? ইন হুইচ ডিরেকশন ডাজ দ্য ফ্রিকশন ফোর্স অ্যাক্ট? বস্তুর গতি অনুযায়ী, অর্থাৎ যেদিকে বস্তুটা যাচ্ছে সেই দিকে, অ্যাকর্ডিং টু দ্য স্পিড অফ দ্য অবজেক্ট, নাকি বস্তুর গতির বিপরীত দিকে? দ্য মোশন অফ দ্য অবজেক্ট ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন। বলো তো? অপোজিট ডিরেকশন, তাই না? বস্তুর গতির বিপরীত দিকে। 7 নম্বর বক্সটা ওপেন করে কি দিয়েছে দেখি। বলছে ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে? হোয়াট ডাজ দ্য ফোর্স অফ ফ্রিকশন ডিপেন্ড অন? পৃষ্ঠের রুক্ষতা না পৃষ্ঠের রং? পৃষ্ঠ বলতে গেলে তল বোঝাচ্ছে, তাহলে কি সারফেস রাফনেস নাকি সারফেস কালার? কার উপর? রঙের সাথে তো কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে পৃষ্ঠের রুক্ষতা, সারফেস রাফনেস। এরপর 8 নম্বর যেটা আমাদের, সেটা দেখি। এখানে আছে ঘর্ষণ বলের কারণে আমরা কি করতে পারি? হোয়াট ক্যান উই ডু বিকজ অফ দ্য ফ্রিকশন ফোর্স? ঘুমাতে পারি, ক্যান স্লিপ, না হাঁটতে পারি, ক্যান ওয়াক? কোনটা হবে? বলেছিলাম হাঁটতে পারি, ক্যান ওয়াক। এইভাবে আমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো সবকটা দিয়ে দিলাম। এরপর একটু আনসার গুলো চেক করে নেব, ঠিক দিয়েছি নাকি ভুল। এখানে তোমরা দেখতে হবে এইভাবে উত্তরগুলো সব ঠিকঠাক দিয়েছি একদম। ওকে, তাহলে এইভাবে তোমরা আজকে বুঝতে পারলে যে ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স কাকে বলে। বিষয়টা ভালো করে তোমাদের আশা করছি অনেকে ভালোভাবে বুঝতে পেরেছো। এটা নিয়ে তোমরা বাড়িতে আবার পড়বে এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে আবার জিজ্ঞেস করবে। আজকে ক্লাস এতটাই। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।